ভার্সিটির ক্যাম্পাসে বাইকের ওপর হেলান দিয়ে গুনগুন করে গান গাইছিলাম আর ফোন টিপছিলাম। পাশে সাব্বির আর স্নেহাও। হঠাৎ কিছু গুঞ্জন কানে আসলো। গুঞ্জন বললে ভুল হবে, অনেক চেঁচামেচির আওয়াজ। আমরা চারিদিকে তাকাতে লাগলাম যে কোথায় থেকে আওয়াজ আসছে। হঠাৎ চোখ গেল মেইন গেটের দিকে। বেশ কিছু মানুষ গোল হয়ে দাঁড়িয়ে আছে আর আওয়াজটা সেখান থেকে আসছে। স্নেহা আমাকে দেখিয়ে বলল, ওই দেখ, ওইখানে মনে হয় কোনো গ্যাঞ্জাম হয়েছে। তাই তো দেখছি। চল গিয়ে দেখে আসি। চল। তখনই সাব্বির বলে উঠল, কি দরকার অযথাই ঝামেলায় পড়ার? কি না কি হয়েছে? আরে বেটা, গিয়ে দেখলে তো আর সমস্যা নেই। আর আমরা তো এই ভার্সিটির স্টুডেন্ট, তাই না? দেখা তো উচিত। এই বলে আমরা তিনজন সেদিকে এগোতে লাগলাম। যত এগোচ্ছি ততই চিৎকার চেঁচামেচি বেশি শোনা যাচ্ছে। সবচেয়ে বেশি শোনা যাচ্ছে একটা মেয়ের গলার আওয়াজ, যার কারণে কৌতূহল আরও বাড়ল। ধীরে ধীরে আমরা সেখানে পৌঁছালাম। দেখলাম আশেপাশের সবাই সিনিয়র আমাদের থেকে। তারপর উকি দিতেই চোখে পড়ল রিয়াকে। রিয়া হচ্ছে আমাদের বেস্ট ফ্রেন্ড। আমি, সাব্বির, স্নেহা ও রিয়া একই সাথে পড়াশোনা করি। দেখলাম একজন সিনিয়র ছেলে রিয়ার হাত ধরে টানাটানি করছে আর রিয়া সেটাই বাধা দিচ্ছে। আর পাশের সবাই হাসাহাসি করছে আর মজা নিচ্ছে। ছেলেটা এই ভার্সিটিতেই পড়ে, নাম সিয়াম। বড়লোক বাবার বখাটের ছেলে, সেই সাথে এই ভার্সিটির সাধারণ সম্পাদক, তাই পাওয়ার সবসময় একটু বেশি। রিয়ার চোখ দুটো রাগে আর অপমানে লাল হয়ে গেছে। বারবার নিজের হাত ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু ছেলেটা আরও শক্ত করে ধরে রেখেছে। হাত ছাড়ুন বলছি, কতবার বলবো? আগে বলো, এত অ্যাটিটিউড দেখাও কেন? আজকে না বললে ছাড়ছি না। আপনার সাথে আমার কোনো কথা নেই, হাত ছাড়ুন। আশেপাশে দাঁড়িয়ে থাকা কয়েকজন হো হো করে হাসছে। কেউ একজন আবার মোবাইল বের করে ভিডিও করতে শুরু করেছে। অথচ একজনও এগিয়ে এসে রিয়ার পাশে দাঁড়াচ্ছে না, যেন সবার কাছে এটা একটা বিনোদনের বিষয়। দৃশ্যটা দেখে আমার ভেতরে হঠাৎ করে আগুন জ্বলে উঠল। বুকের ভেতরটা কেমন ধকধক করতে লাগলো। রিয়ার চোখে ভয় না থাকলেও অপমানটা স্পষ্ট দেখা যাচ্ছিল। আমি দাঁতে দাঁত চেপে ওদের দিকে হাঁটতে শুরু করলাম। স্নেহা আমার পাশে এসে দাঁড়ালো। দোস্ত, মাথা ঠান্ডা রাখিস। আমি কোনো উত্তর দিলাম না। সাব্বিরও বুঝে গেছে আমি এখন আর কারো কথা শুনব না। সেও আমাদের পেছন পেছন এগিয়ে আসলো। ভিড় ঠেলে সামনে যেতেই ছেলেটা এখনও রিয়ার হাত শক্ত করে ধরে আছে। আমি গিয়ে একদম তার সামনে দাঁড়িয়ে শান্ত গলায় বললাম, হাতটা ছাড়েন। ছেলেটা আমার দিকে তাকিয়ে ঠোঁট বাঁকিয়ে হাসল। কেন, তুই কে? আমি আবারও একই শান্ত গলায় বললাম, কে সেটা পরে বলবো, আগে হাতটা ছাড়েন। সে এবার আমার দিকে এগিয়ে এসে কাঁধে ধাক্কা দিয়ে বলল, না ছাড়লে কি করবি? আমার মাথায় রক্ত যেন এক মুহূর্তে চড়ে গেল, কিন্তু তবুও নিজেকে সামলে নিলাম। শেষবারের মতো বলছি, হাতটা ছাড়েন। আমার কথা শেষ হতেই রিয়া আমার দিকে তাকালো। চোখে যেন এক মুহূর্তের জন্য স্বস্তি ফিরে এলো। হয়তো ও বুঝে গেছে আমরা এসে গেছি। পাশে দাঁড়িয়ে থাকা কয়েকজন সিনিয়র এবার ফিসফিস করতে লাগলো। ছেলেটা ইচ্ছে করেই আরও শক্ত করে রিয়ার হাত চেপে ধরল। রিয়া এবার ব্যথায় মুখ কুঁচকে ফেলল। আহ! এসব দেখে সাব্বিরও আর নিজেকে সামলাতে পারল না। এই, ভদ্রভাবে বলছি, হাত ছাড়েন। কিন্তু ছেলেটার মুখে বিন্দুমাত্র ভয় নেই, বরং সে আশেপাশে তাকিয়ে হাসতে লাগলো। এই দেখো সবাই, জুনিয়র এসে আমাকে ভয় দেখাচ্ছে। তার বন্ধুদের মধ্যে থেকেও কয়েকজন হাসতে শুরু করলো। আমি এবার রিয়ার দিকে তাকালাম। ও কোনো কথা বলছে না, শুধু আমার চোখের দিকে তাকিয়ে আছে। সেই দৃষ্টিটুকুই যথেষ্ট ছিল বুঝে নেওয়ার জন্য। আমি এক পা সামনে এগিয়ে গিয়ে আবারও বললাম, অনেক সম্মান দিয়ে বলছি, এবার হাতটা ছাড়েন। এরপর যা হবে তার দায় কিন্তু আপনার। আমার কথা শেষ হতেই চারপাশে মুহূর্তের জন্য নীরবতা নেমে এলো। সবাই যেন অপেক্ষা করছে এখন কি হয়। সিয়াম আমার চোখের দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে রইল। তারপর ঠোঁটের কোণে তাচ্ছিলের হাসি ফুটিয়ে বলল, কি হবে? মারবি আমাকে?
জানিস আমি কে? তোর কি হাল করতে পারবো তোর কোনো আইডিয়া নাই। আমি কোনো উত্তর দিলাম না, শুধু তার হাতে শক্ত করে ধরা রিয়ার হাতটার দিকে তাকিয়ে বললাম, আপনি কে সেটা জানার দরকার নেই। আমি শুধু দেখছি আপনি একটা মেয়ের ইচ্ছার বিরুদ্ধে তার হাত ধরে রেখেছেন। শেষবারের মতো বলছি, হাতটা ছাড়েন। সিয়াম এবার হো হো করে হেসে উঠল। বাহ, দেখি তো মেয়েটার নতুন বডি কার্ড বাঁকাচ্ছে। তার সাথে থাকা কয়েকজনও হাসতে শুরু করলো। কিরে রিয়া, এতক্ষণ তো অনেক বড় বড় কথা বলছিলে, এখন আবার জুনিয়রদের ডেকে আনছো? আমি থাকতে তুমি এদেরকে নিয়ে ভাবো? রিয়া রাগে দাঁত চেপে বলল, ওদের আমি ডাকিনি, আর আপনাকে আগেও বলেছি আমার পথ থেকে সরে দাঁড়ান। না দাঁড়ালে কি করবে জানেমান? সিয়াম আবারও রিয়ার হাত টেনে নিজের দিকে আনার চেষ্টা করল। ঠিক সেই মুহূর্তেই আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। আমি বিদ্যুৎ গতিতে এগিয়ে গিয়ে সিয়ামের কবজিটা শক্ত করে ধরে ফেললাম। সে সঙ্গে সঙ্গে কুঁকড়ে উঠল। হাত ছাড়। আমি এবার প্রথমবারের মতো গলার স্বর একটু উঁচু করলাম। ব্যথা লাগছে? সে দাঁত চেপে আমার দিকে তাকিয়ে রইল। তাহলে এতক্ষণ ধরে একটা মেয়ের হাত চেপে ধরে রেখেছিলেন কিভাবে? আমার হাতের চাপ আরও একটু বাড়াতেই তার মুখের হাসি ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগলো। চারপাশে দাঁড়িয়ে থাকা সবাই এবার চুপ, কেউ আর হাসছে না। সাব্বির আমার দুই পাশে এসে দাঁড়ালো। সাব্বির নিচু গলায় বলল, দোস্ত, যা করার তাড়াতাড়ি কর, পরে ওর লোকজন চলে আসবে। আমি মাথা নাড়লাম। সিয়াম আমার হাত ছাড়ানোর চেষ্টা করেও পারল না। রাগে তার চোখ লাল হয়ে গেছে। তোর সাহস তো কম না, আমার গায়ে হাত তুলেছিস। ভুল বললেন, আমি আপনার গায়ে হাত তুলিনি। আপনি একটা মেয়ের গায়ে হাত দিয়েছেন, আমি শুধু সেটা থামিয়েছি। আমার কথা শুনে আশেপাশে দাঁড়িয়ে থাকা অনেকেই একে অপরের মুখ চাওয়াচাওয়ি করতে লাগলো। এতক্ষণ যারা মজা নিচ্ছিল তাদের মুখেও এবার অস্বস্তি। সিয়াম বুঝতে পারছে পরিস্থিতি ধীরে ধীরে তার বিপক্ষে চলে যাচ্ছে। রিয়া সুযোগ বুঝে নিজের হাতটা জোরে টেনে ছাড়িয়ে নিল। হাত ছাড়িয়ে নিয়েই কয়েক পা পিছিয়ে এসে আমাদের পাশে দাঁড়ালো। ওর কবজিতে লাল দাগ পড়ে গেছে। আমি একবার সেই দাগটার দিকে তাকালাম। বুকের ভেতরটা আবারও রাগে জ্বলে উঠল। আমি ধীরে ধীরে সিয়ামের সামনে গিয়ে দাঁড়িয়ে বললাম, একটা কথা ভালো করে শুনে রাখেন, আজকের পর থেকে শুধু রিয়া কেন, অন্য কোনো মেয়ের সাথে এমন করতে দেখলেও আপনার খবর আছে। এসব নেতাগিরি এখানে চলবে না। আমার কথা শুনে চারপাশে দাঁড়িয়ে থাকা সবাই একদম চুপ হয়ে গেল। এতক্ষণ যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা নিচ্ছিল তারাও এবার গম্ভীর মুখে তাকিয়ে আছে। বাতাসটাও যেন হঠাৎ ভারী হয়ে গেছে। সিয়াম ঠোঁট কামড়ে কয়েক সেকেন্ড আমার দিকে তাকিয়ে রইল। তারপর রাগে ফুঁসতে ফুঁসতে বলল, তুই জানিস কার সাথে কথা বলছিস? জানার প্রয়োজন মনে করছি না। তুই আমার নাম শুনিসনি মনে হয়। নাম শুনে ভয় পাওয়ার অভ্যাস আমার নেই। আমার কথাটা শুনে আশেপাশে অনেকেই নিচু স্বরে উফ বলে উঠল। সিয়ামের বন্ধুদের একজন সামনে এসে বলতে লাগলো, দোস্ত, ওকে বেশি বাড়তে দিস না, একটা জুনিয়র এসে তোর সাথে এভাবে কথা বলছে। এরকম আরও অনেক কথাই সিয়ামের কানে দিতে লাগলো। পরিস্থিতি ধীরে ধীরে উত্তপ্ত হয়ে উঠছে। আশেপাশে আরও অনেক শিক্ষার্থী জড়ো হয়ে গেছে, কেউ ভিডিও করছে, কেউ ফিসফিস করছে। ঠিক তখনই রিয়া আমার হাতটা হালকা টেনে নিচু গলায় বলল, থাক, চল এখান থেকে। আমি একবার ওর কবজির লাল দাগটার দিকে তাকালাম, তারপর শান্ত গলায় বললাম, না, আগে উনি বুঝুক, ক্ষমতা মানে যা ইচ্ছে তাই করা যায় না। আমি আবার সিয়ামের দিকে তাকালাম। ছাত্র নেতা হয়েছেন ভালো কথা, কিন্তু একজন ছাত্র নেতার কাজ শিক্ষার্থীদের নিরাপত্তা দেওয়া, তাদের অসম্মান করা না। আপনি আজ যেটা করেছেন সেটা নেতৃত্ব না, এটা কাপুরুষতা। আমার কথা শেষ হতেই ভিড়ের মধ্যে থেকে কয়েকজন বলে উঠল, ঠিকই তো বলেছে, একটা মেয়ের হাত ধরে টানাটানি করার কি অধিকার আছে? ক্ষমতা আছে বলে কি না যা ইচ্ছে তাই করবে? এসব কথা শুনে সিয়ামের মুখের ভাব বদলে গেল। সে বুঝতে পারছে পরিস্থিতি এখন আর পুরোপুরি তার নিয়ন্ত্রণে নেই। রাগে দাঁত চেপে সে বলল, তুই আজকে আমাকে সবার সামনে অপমান করলি, এর ফল তোকে ভোগ করতে হবে। আমি একটু বিচলিত না হয়ে উত্তর দিলাম, আমি কাউকে অপমান করিনি।
আপনি নিজেই নিজের কাজ দিয়ে নিজের সম্মান নষ্ট করেছেন। সিয়াম এবার আমার শার্টের কলার ধরার জন্য হাত বাড়াতেই আমি সঙ্গে সঙ্গে তার হাতটা সরিয়ে দিলাম। খবরদার, এরকম দুঃসাহসের চেষ্টা করবেন না। আমার কণ্ঠে এমন দৃঢ়তা ছিল যে কয়েক মুহূর্তের জন্য সিয়ামও থেমে গেল। ভিড়ের মধ্যে উত্তেজনা বাড়ছে, সবার চোখ এখন শুধু আমাদের দিকেই। মনে হচ্ছিল আর একটিমাত্র ভুল পদক্ষেপেই পুরো পরিস্থিতিকে বড় সংঘর্ষে পরিণত করে দিতে পারে। ঠিক সেই সময় একজন শিক্ষক আর নিরাপত্তা কর্মী সেখানে চলে আসলেন। পরিস্থিতি বুঝে তারা দ্রুত সবাইকে সরিয়ে দিলেন। সিয়ামও শেষবারের মতো আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে নিজের বন্ধুদের নিয়ে সেখান থেকে চলে গেল। চারপাশে জড়ো হওয়া ভিড়ও ধীরে ধীরে ছড়িয়ে পড়তে লাগলো। একটু আগেও যে জায়গাটা চিৎকার আর উত্তেজনায় ভরা ছিল, কয়েক মিনিটের মধ্যেই আবার স্বাভাবিক হয়ে গেল। সাব্বির একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, দোস্ত, আজকে তো মনে হয় পুরো ভার্সিটিতেই তোর নাম ছড়িয়ে যাবে। আমি হালকা হেসে বললাম, নাম ছড়াক বা না ছড়াক, অন্যায় দেখে চুপ থাকলে নিজের কাছে ছোট হয়ে যেতাম। আচ্ছা, এখন এসব বাদ দে, আগে রিয়ার হাতটা দেখ, অনেক লাল হয়ে গেছে। আমি তখনই রিয়ার দিকে তাকালাম। ও চুপচাপ নিজের কবজিটা ধরে দাঁড়িয়ে আছে, লাল দাগটা এখনও স্পষ্ট। আমি একটু এগিয়ে গিয়ে বললাম, খুব ব্যথা করছে? রিয়া আমার দিকে তাকিয়ে কয়েক সেকেন্ড চুপ করে রইল, তারপর আস্তে করে মাথা নেড়ে বলল, না, আমি ঠিক আছি। ঠিক আছে, তোরা এখানে দাঁড়িয়ে থাক, আমি মেডিকেল থেকে বরফ নিয়ে আসছি। এই বলে স্নেহা দ্রুত চলে গেল। সাব্বিরও বলল, আমি ক্যান্টিন থেকে পানি নিয়ে আসছি। মুহূর্তের মধ্যেই আমি আর রিয়া একা দাঁড়িয়ে রইলাম। চারপাশে অনেক মানুষ থাকলেও সেই মুহূর্তে মনে হচ্ছিল পুরো ক্যাম্পাসে শুধু আমরা দুজনই আছি। রিয়া ধীরে ধীরে আমার দিকে তাকিয়ে মৃদুস্বরে বলল, আজকে যে কি হতো জানি না। আমি হালকা হেসে বললাম, এইসব নিয়ে আর ভাবিস না, আমি থাকলে তোকে একা কিছু সামলাতে হবে না। রিয়া কিছু বলল না, শুধু ঠোঁটের কোণে খুব ছোট্ট একটা হাসি ফুটে উঠল। সে হাসিটা হয়তো ধন্যবাদ থেকেও অনেক বেশি কিছু বলছিল। আমি ওর দিকে তাকিয়ে হালকা ভ্রুকুচকে বললাম, এই যে এতক্ষণ এত সাহস দেখাচ্ছিলে, এখন একদম চুপ হয়ে গেলি কেন? রিয়া নিচের দিকে তাকিয়ে আস্তে করে বলল, কি বলবো? কিছুই না, শুধু এটা বল, সত্যি ব্যথা লাগেনি? রিয়া নিজের কবজিটার দিকে একবার তাকিয়ে আবার আমার দিকে তাকালো। হাতের ব্যথা চলে যাবে। একটু থেমে আবার বলল, কিন্তু সবাই সামনে দাঁড়িয়ে দেখছিল ওই সময়টা। কথাটা শেষ করতে পারল না। ওর গলাটা কেমন যেন ভারী হয়ে গেল। আমি বিষয়টা আর বাড়ালাম না, শুধু ধীরে করে বললাম, এখন সব ঠিক আছে। রিয়া আমার চোখের দিকে তাকিয়ে রইল। অনেক বছরের বন্ধুত্ব আমাদের, তবুও আজ ওর সেই দৃষ্টিটা যেন একদম নতুন লাগছিল। ঠিক তখনই সাব্বির 2 বোতল পানি হাতে নিয়ে ফিরে এলো। এই নে, আগে সবাই পানি খা, আজকে তো মনে হয় সিনেমার শুটিং করে ফেললাম। আমি হেসে বোতলটা নিলাম। তুই না থাকলে এতক্ষণে হয়তো আমাকে হাসপাতালে যেতে হতো। আরে ধুর, তুই তো রাগলে মানুষ না, সার হয়ে যাস। সাব্বিরের কথা শুনে রিয়া হেসে উঠল। ঠিক তখনই স্নেহাও মেডিকেল থেকে ছোট্ট একটা আইস প্যাক নিয়ে ফিরে এলো। তারপর ধীরে করে রিয়ার হাতে লাগিয়ে দিতে লাগলো। 5 মিনিট রাখ, কমে যাবে। স্নেহা আমার দিকে তাকিয়ে দুষ্টু হেসে বলল, বাহ, দেখি তো আমাদের বন্ধুর কেয়ার করার স্টাইলও কম না। আমি ভান করে গম্ভীর মুখে বললাম, বেশি কথা বলবি না। আরে কথা তো সত্যিই বলছে। রিয়া তখন লজ্জা পেয়ে নিচের দিকে তাকিয়ে ফেলল। ওকে এভাবে লজ্জা পেতে আমি খুব কমই দেখেছি। আমি ইচ্ছে করে বললাম, আচ্ছা, এখন কি হাঁটতে পারবি নাকি কোলে করে নিয়ে যাব? রিয়া সঙ্গে সঙ্গে মাথা তুলে রাগ দেখিয়ে বলল, একদম বাজে কথা বলবি না। ওহ, মানে রাগ করার শক্তি এখনো আছে? তাহলে ঠিকই আছিস। স্নেহা আর সাব্বির দুজনেই হো হো করে হেসে উঠল। রিয়াও অনেক চেষ্টা করেও হাসিটা চাপতে পারল না। কয়েক মুহূর্ত আগেও যার চোখে অপমান আর রাগ ছিল, সে চোখেই আবার হাসির ঝিলিক ফিরে এসেছে।
সে হাসিটা দেখে আমার বুকের ভেতরটাও অদ্ভুত এক শান্তিতে ভরে গেল। আমরা চারজন ধীরে ধীরে ক্যাম্পাসের ভেতরের লেকের পাশে রাস্তাটা ধরে হাঁটতে শুরু করলাম। বিকেলের নরম বাতাস বইছে, গাছের পাতাগুলো হালকা দুলছে। কিছুক্ষণ আগের উত্তেজনাপূর্ণ ঘটনার কোনো চিহ্ন যেন আর কোথাও নেই। হাঁটতে হাঁটতে হঠাৎ রিয়া আমার পাশে এসে খুব আস্তে করে বলল, একটা কথা বলি। বল। আজকে তুই না থাকলে আমি হয়তো নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারতাম না। আমি একটু অবাক হয়ে তাকালাম। কেন? রিয়া মুস্কি হেসে বলল, কারণ আমার বিশ্বাসটা ভেঙে যেত। কিসের বিশ্বাস? রিয়া কয়েক সেকেন্ড চুপ থেকে বলল, এই বিশ্বাস যে আমি বিপদে পড়লে অন্তত একজন মানুষ না ভেবে আমার পাশে দাঁড়াবে। আমি হালকা হেসে বললাম, একজন না, আমরা তিনজনই দাঁড়াবো। রিয়া মাথা নেড়ে বলল, জানি, কিন্তু তুই থাকলে কেন জানি আলাদা একটা সাহস পাই। ওর কথাটা শুনে আমি কিছু বললাম না, শুধু হাঁটতে হাঁটতে আকাশের দিকে তাকালাম। এরপর কয়েকটা দিন বেশ শান্তিতেই কেটে গেল। এই শান্তিটা ছিল ঝড়ের আগের নীরবতা। সিয়াম বাড়ি থেকে চুপ হয়ে গেলেও তার চোখে মুখে প্রতিশোধের আগুন স্পষ্ট ছিল। ভার্সিটির অনেকেই বলাবলি করছিল ও এত সহজে বিষয়টা ছেড়ে দেওয়ার ছেলে না। আমরা বিষয়টা গুরুত্ব দেইনি। একদিন দুপুরে আমাদের একটা ক্লাস ক্যান্সেল হয়ে যায়। আমি আর সাব্বির ক্যান্টিনে বসে আড্ডা দিচ্ছি। স্নেহা লাইব্রেরির দিকে গিয়েছিল আর রিয়া একা মাঠের পাশের বেঞ্চে বসে অ্যাসাইনমেন্ট লিখছিল। হঠাৎ মাঠের মাঝখানে একটা কালো গাড়ি এসে থামল। এক এক করে কয়েকজন ছেলে নামলো। তাদের মাঝখান থেকে নেমে এলো সিয়াম। আজ তার হাতে লাল গোলাপের বিশাল তোড়া। তার বন্ধুরা মুহূর্তের মধ্যে পুরো মাঠ ঘিরে ফেলল। কেউ বাঁশি বাজাচ্ছে, কেউ চিৎকার করছে, কেউ মোবাইলে ভিডিও করছে। রিয়া প্রথমে বুঝতেই পারেনি কি হচ্ছে, কিন্তু যখন দেখল চারপাশ থেকে বের হওয়া সব পথ আটকে দেওয়া হয়েছে, তখন ওর বুক ধকধক করতে শুরু করল। সিয়াম ধীরে ধীরে রিয়ার সামনে এসে দাঁড়ালো। আজ আর না বলার সুযোগ নেই জানেমান। আমি যেটা চাই সেটা পেয়েই ছাড়ি। এই বলে সিয়াম হাঁটু গেড়ে বসে প্রপোজ করতে লাগলো। চারপাশ থেকে সবাই চিৎকার করে উঠল, ভাবি বলে হ্যাঁ বলে দাও। রিয়ার মুখ ফ্যাকাশে হয়ে গেল। ও এক পা পিছিয়ে বলল, পথ ছাড়ুন, আমাকে যেতে দিন। সিয়াম হেসে বলল, আজ পুরো ভার্সিটি দেখবে তুমি শুধু আমার, না বলার অপশন আজ নেই। রিয়া এবার কাপা গলায় বলল, আমি আপনাকে ভালোবাসি না, কখনোই না। দয়া করে আমাকে যেতে দিন। সিয়ামের মুখ মুহূর্তেই বদলে গেল। সে নিচু গলায় এমন কিছু অপমানজনক কথা বলতে শুরু করলো যা শুনে আশেপাশের কয়েকজন মেয়েও অস্বস্তিতে মুখ ফিরিয়ে নিল। রিয়ার চোখে পানি চলে এলো। ও অসহায়ের মতো চারিদিকে তাকালো। ঠিক তখনই দূর থেকে পুরো ঘটনাটা দেখে ফেলল স্নেহা। সে আর এক সেকেন্ডও দেরি করল না। প্রায় দৌড়ে ক্যান্টিনে এসে হাঁপাতে হাঁপাতে বলতে লাগলো, দোস্ত, রিয়া মাঠে সিয়াম। আর কিছু শোনার প্রয়োজন হয়নি। আমি চেয়ার ফেলে দৌড় দিলাম। সাব্বিরও আমার সঙ্গে ছুটল। মাঠের কাছে পৌঁছাতেই যা দেখলাম, আমার পুরো শরীর রাগে কাঁপতে শুরু করলো। রিয়া মাঝখানে দাঁড়িয়ে, চারপাশে শত শত শিক্ষার্থী, আর সিয়াম হাঁটু গেড়ে গোলাপ হাতে বসে আছে। কিন্তু তার চোখে ভালোবাসা নয়, ছিল জোর করে কিছু ছিনিয়ে নেওয়ার অহংকার। আমি আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকতে পারলাম না। ভিড় ঠেলে সোজা সামনে গিয়ে দাঁড়ালাম। সিয়াম বিরক্ত হয়ে তাকালো। আবার তুই? আমি কোনো উত্তর দিলাম না। সোজা রিয়ার সামনে গিয়ে বললাম, চল। রিয়া এক মুহূর্ত দেরি করল না। ও সরাসরি আমার পাশে এসে দাঁড়ালো। আমি ওকে নিয়ে হাঁটতে শুরু করতেই সিয়াম সামনে এসে রাস্তা আটকে দিল। তারপর সবার সামনে অপমানজনক মন্তব্য করতে শুরু করলো। আমি কয়েক সেকেন্ড চুপ করে থাকলাম। মনে হচ্ছিল কি বললে এই নোংরা নাটকটা এক মুহূর্তে শেষ হবে। হঠাৎ আমি গভীর শ্বাস নিয়ে পুরো মাঠ কাঁপিয়ে চিৎকার করে বললাম, সবাই ভালো করে শুনে রাখুন। মুহূর্তেই পুরো মাঠ নিস্তব্ধ। যে মেয়েকে নিয়ে এতক্ষণ নাটক করছেন সে আমার হবু স্ত্রী। দুই পরিবারের সম্মতিতেই আমাদের বিয়ের কথা ঠিক হয়েছে। তাই আজকের পর থেকে ওকে নিয়ে
আর কোনো ধরনের বাজে আচরণ করার চেষ্টা করবেন না। এক মুহূর্তে পুরো মাঠে পিনপতন নীরবতা। কেউ অবিশ্বাস নিয়ে রিয়ার দিকে তাকাচ্ছে, কেউ আমার দিকে। সাব্বির আর স্নেহাও বিস্ময়ে অবাক, আর সবচেয়ে বেশি অবাক হয়ে গেছে রিয়া। ও বড় বড় চোখে শুধু আমার দিকেই তাকিয়ে আছে। মনে হচ্ছিল ও নিজেও বিশ্বাস করতে পারছে না আমি কি বললাম। সিয়ামের মুখের রং মুহূর্তেই বদলে গেল। সে কিছু একটা করতে চাইছিল কিন্তু পারল না, কারণ আশেপাশে অনেক মানুষ। কিছু একটা করলে পরে ওর নাম খারাপ হবে। তার মাঝে আবার ছাত্র নেতা। সবাই পেছনে না করলেও সামনে সম্মান করে। আমি রিয়ার হাত ধরে বাইকে উঠালাম, তারপর সোজা ওর বাসার সামনে গেলাম। পুরো রাস্তায় কেউ কিছু বললাম না। বাসার সামনে আসতেই বললাম, সন্ধ্যায় আমি আমার আব্বু আম্মুকে নিয়ে আসব, বাসায় জানিয়ে দিস। আমি রিয়াকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়েই বাসায় ঢুকেই সোজা আম্মুর রুমে গেলাম। উনি তখন বিছানায় বসে কিছু একটা পড়ছিলেন। আমাকে এমন অস্থির দেখে বইটা বন্ধ করে বললেন, কি হয়েছে, মুখটা এমন লাগছে কেন? আমি কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইলাম। কোথা থেকে শুরু করব সেটাই বুঝতে পারছিলাম না। তারপর ধীরে ধীরে আজকের পুরো ঘটনাটা খুলে বললাম। ভার্সিটিতে কি হয়েছে, কেন সবার সামনে ওই কথা বলতে হয়েছে, একটাও বিষয় লুকালাম না। সব শুনে আম্মু কিছুক্ষণ নিশ্চুপ হয়ে বসে রইলেন। আমি নিচু গলায় বললাম, জানি না বলে এত বড় কথা বলা ঠিক হয়নি, কিন্তু ওই মুহূর্তে আমার কাছে আর কোনো উপায় ছিল না। আমি শুধু চাইনি রিয়াকে আর এক মুহূর্ত ওই পরিস্থিতির মধ্যে থাকতে হোক। আম্মু আমার দিকে তাকিয়ে মৃদু হেসে বললেন, শুধু কি এই কারণেই বলেছিস? আমি মাথা নিচু করে কয়েক সেকেন্ড দাঁড়িয়ে থাকলাম, তারপর ধীরে ধীরে বললাম, না। তাহলে? আমি গভীর একটা নিঃশ্বাস নিয়ে বললাম, আমি রিয়াকে অনেক আগে থেকে ভালোবাসি আম্মু, কিন্তু কোনোদিন সাহস করে বলতে পারিনি। ভয় হতো যদি বন্ধুত্বটাই নষ্ট হয়ে যায়, তাই নিজের মনেই সব চাপা রেখে দিয়েছিলাম। আজ ওকে এই অবস্থায় দেখে আর মাথা কাজ করেনি। আম্মু উঠে এসে আমার মাথায় হাত রাখলেন। এতদিনের কথা আজ বললি? আমি হালকা হেসে বললাম, সাহসই পাইনি। ঠিক তখনই আব্বু রুমে ঢুকলেন। আম্মু তাকে সবটা জানালেন। আব্বু মন দিয়ে পুরো ঘটনা শুনলেন এবং তিনিও আর দ্বিমত করলেন না। রিয়াকে নাকি উনার বেশ পছন্দ। সবশেষে আম্মু বললেন, সাহসই পাইনি। রিয়াকে আমরা ছোটবেলা থেকেই চিনি। মেয়েটা ভদ্র, শিক্ষিত, আর আমাদের পরিবারের সাথেও সম্পর্ক ভালো। যদি তুই সত্যি ওকে জীবনসঙ্গী হিসেবে চাস তাহলে আমাদের কোনো আপত্তি নেই। আমি অবাক হয়ে আম্মুর দিকে তাকিয়ে রইলাম। সত্যি বলছো? হ্যাঁ, ভালোবাসা যদি সম্মান আর দায়িত্ব হয় তাহলে বাবা মায়ের আপত্তি থাকার কারণ নেই। আমার বুকের ভেতর থেকে যেন বিশাল একটা পাথর নেমে গেল। সেদিন বিকেলেই আমরা রিয়ার বাসার উদ্দেশ্যে রওনা হলাম। রিয়ার বাসায় পৌঁছে অনেকক্ষণ ধরে দুই পরিবারের মধ্যে কথা হলো। কেউ তাড়াহুড়ো করল না, সবাই শান্তভাবে একে অপরের মতামত শুনল। রিয়ার বাবা মাও জানালেন তারা আমাকে অনেক দিন ধরেই চেনেন, আমার পরিবারকেও বিশ্বাস করেন। আজকের ঘটনাটা শুনে তাদেরও মনে হয়েছে আমি রিয়ার পাশে দায়িত্ব নিয়েই দাঁড়িয়েছিলাম। কথা বলতে বলতে কখন যে সন্ধ্যা নেমে এসেছে কেউ খেয়ালই করেনি। শেষ পর্যন্ত দুই পরিবারের সম্মতিতে আমাদের বিয়ের সিদ্ধান্ত পাকা হয়ে গেল। আনুষ্ঠানিকভাবে ঠিক হলো পড়াশোনা শেষ হওয়ার পর সুবিধাজনক সময়েই আমাদের বিয়ে হবে। ঘরের পরিবেশ মুহূর্তের মধ্যেই বদলে গেল। কিছুক্ষণ আগেও যেখানে গম্ভীর আলোচনা চলছিল সেখানে এখন সবার মুখে হাসি। আমি চুপচাপ বসেছিলাম। আমার চোখ বারবার রিয়ার দিকে চলে যাচ্ছিল। রিয়াও মাঝে মধ্যে লাজুক চোখে আমার দিকে তাকাচ্ছিল, চোখাচোখি হলেও আবার মাথা নিচু করে ফেলছিল। এদিকে আমি সাব্বির আর স্নেহাকেও বলে দিয়েছিলাম ওরা যেন রিয়ার বাসায় চলে আসে। দুজনেই এসেছে। সাব্বির হঠাৎ উঠে দাঁড়িয়ে বলল, আচ্ছা, এত গম্ভীর আলোচনা তো অনেক হলো। এখন হবু বউ বরকে একটু ছাদে নিয়ে যাই, আমরা চারজন একটু গল্প করি। স্নেহাও সঙ্গে সঙ্গে বলল, হ্যাঁ, নিচে তো সবাই আছে, আমরা একটু ছাদে গিয়ে আসি। বড়রাও মুচকি হেসে অনুমতি দিয়ে দিলেন। আমরা চারজন ধীরে ধীরে সিঁড়ি বেয়ে ছাদের দিকে উঠতে শুরু করলাম। ছাদের দরজাটা খুলতেই সন্ধ্যার শীতল বাতাস এসে মুখে লাগলো। আকাশে এক ফালি চাঁদ উঠেছে।
চারপাশের বাড়িগুলোর ছাদে টিমটিম করে আলো জ্বলছে, কিন্তু এত সুন্দর পরিবেশের মধ্যেও আমি আর রিয়া দুজনেই অদ্ভুত রকম চুপ। কয়েক ঘন্টা আগেও আমরা ছিলাম শুধু বেস্ট ফ্রেন্ড, আর এখন দুই পরিবারের সম্মতিতে আমরা একে অপরের ভবিষ্যৎ জীবনসঙ্গী। আমি আর রিয়া পাশাপাশি দাঁড়িয়ে আছি, কিন্তু দুজনের মাঝখানে যেন অদ্ভুত এক নীরবতা জমে আছে। সাব্বির হেসে সেই নীরবতা ভাঙল। কিরে, এত চুপচাপ কেন দুইটা? এখন তো খুশি থাকার কথা। স্নেহার সাথে সাথে কুনুই দিয়ে ঠেলে বলল, চুপ কর, ওদের একটু সময় দে। সময় দিচ্ছি না তো কি করছি? বাতাস দিচ্ছি। আমি হালকা চোখ কুঁচকে বললাম, তুই চুপ থাকলে ভালো হতো। আচ্ছা আচ্ছা, আমি বাতাস হয়েই থাকি। ওরা দুজন একটু দূরে সরে গেল, ছাদের এক কোণে গিয়ে দাঁড়ালো, যেন ইচ্ছা করেই আমাদের জন্য জায়গা করে দিচ্ছে। এবার চারপাশ একটু শান্ত হলো। আমি ধীরে ধীরে রিয়ার দিকে তাকালাম। ও এখনও নিচের দিকে তাকিয়ে আছে, দুই হাত আঙ্গুল দিয়ে অচেনা কিছু আঁকছে যেন। এত চুপ কেন? রিয়া একটু চমকে উঠল, মাথা তুলে আমার দিকে তাকালো, চোখে অদ্ভুত একটা অস্থিরতা, আবার লাজুকতাও। আমি এখনো ঠিক বুঝে উঠতে পারছি না আজকে যা হলো। আমি একটু হেসে বললাম, ভয় লাগছে বিয়ের কথা ভেবে? ভয় না, অদ্ভুত লাগছে। কি অদ্ভুত? যে মানুষটা এতদিন আমার বেস্ট ফ্রেন্ড ছিল, হঠাৎ করে সে আমার ভবিষ্যৎ। কথাটা শেষ না করেই থেমে গেল। আমি কিছুক্ষণ চুপ করে থাকলাম, তারপর আস্তে করে বললাম, ভবিষ্যৎটা ভয় পাওয়ার কিছু না। রিয়া আমার দিকে তাকিয়ে রইল। আমি একটু কাছে এগিয়ে এসে বললাম, আর আমি তো এখনও আগের মতোই আছি, বেস্ট ফ্রেন্ড। তাই তো সমস্যা, আগের মতো আচরণ করবি নাকি আলাদা? আমি ভ্রু তুলে বললাম, মানে? মানে এখন তো সবাই বলবে আমি তোর হবু বউ, তো তুই কি এখন আমাকে অন্যভাবে দেখবি? অন্যভাবে মানে কি? আগে তো তোকে বিরক্ত করতাম, এখনও করব। রিয়ার সঙ্গে সঙ্গে চোখ ছোট করে বলল, এখনো করবি? অবশ্যই, স্ট্যাটাস বদলালেও মানুষ তো একই থাকে। রিয়া আমার কথায় ভ্রুকুচকে তাকিয়ে রইল কিছুক্ষণ। বাতাসটা হঠাৎই একটু ভারী মনে হলো না, বরং অদ্ভুতভাবে শান্ত। রিয়ার চোখে সেই পুরনো পরিচিত লাজুকতা, যেটা আমি অনেকদিন ধরেই চিনতাম, কিন্তু আজ সেটা অন্যরকম লাগছিল। কিছুক্ষণ আমরা কেউই কিছু বললাম না। তারপর আমি খুব স্বাভাবিকভাবে এক পা এগিয়ে গেলাম। রিয়া একটু চমকে উঠল। কি করছিস? কিছু না। পরের মুহূর্তেই আমি খুব হালকা করে ওকে জড়িয়ে ধরলাম। রিয়া এক মুহূর্ত থেমে গেল, তারপর ধীরে ধীরে ওর হাত আমার হাতের পিঠে এসে ঠেকল, খুব আস্তে। এভাবে হঠাৎ? আমি নিচু গলায় বললাম, এখন তো অধিকার আছে, তাই না? রিয়া কিছু বলল না, শুধু চোখ বন্ধ করে নিল এক সেকেন্ডের জন্য। আমি ধীরে ধীরে রিয়ার ঠোঁটের দিকে এগোতে লাগলাম। ঠিক তখনই পেছন থেকে সাব্বিরের গলা ভেসে এলো। এই, আমরা আছি, ভুলে গেছিস নাকি? হাই হাই, চোখ বন্ধ কর, আমরা কিচ্ছু দেখছি না। আমি আর রিয়ার সঙ্গে সঙ্গে আলাদা হয়ে গেলাম। রিয়া লজ্জায় মুখ ঘুরিয়ে নিল। আমি ঘাড় ঘুরিয়ে বললাম, তোরা না থাকলেই ভালো হতো। স্নেহা হেসে বলল, সত্যি বলি, এখন তোদের দেখে আমারও প্রেম করতে ইচ্ছে করছে। রিয়া রেগে বলল, একদম চুপ কর তোরা। কিন্তু ওর গলা রাগের চেয়ে বেশি লজ্জায় ভরা ছিল। আমি ধীরে ধীরে আবার রিয়ার দিকে তাকালাম। ও এখনও মুখ নামিয়ে দাঁড়িয়ে আছে, বাতাসে ওর চুলগুলো হালকা উড়ছে। আমি আস্তে করে বললাম, এই, এত লজ্জা পাচ্ছিস কেন? কই লজ্জা পাচ্ছি? তাহলে মুখ লুকাচ্ছিস কেন? রিয়া আমার দিকে একবার চোখ তুলে আবার নামিয়ে নিল। তুই না থাকলে আমি এত অদ্ভুত ফিল করতাম না। আমি একটু হেসে বললাম, অদ্ভুত না, এটা নতুন ফিল। এই কথাটা বলতেই রিয়া আর কিছু বলল না, শুধু এক পা এগিয়ে এসে হালকা করে আমার শার্টের হাতা ধরে ফেলল। সেই ছোট্ট টানটাই যেন সব কথার উত্তর। আমি আর কিছু না ভেবে ধীরে ধীরে
ওর কপালের দিকে তাকালাম। চারপাশটা যেন এক মুহূর্তে শান্ত হয়ে গেল। দূরে সাব্বির ফিসফিস করল। এইবার সত্যি দেখছি কিছু হতে যাচ্ছে। আমি একটু নিচু হয়ে রিয়ার দিকে এগোলাম। রিয়া চোখ বন্ধ করলো ধীরে ধীরে। পরের মুহূর্তে একটা খুব হালকা নরম মুহূর্ত, সব শব্দ যেন দূরে সরে গেল। রিয়া স্থির হয়ে রইল, আর আমি ওর কপালে খুব আস্তে করে একটা চুমু রাখলাম। 1 সেকেন্ড নীরবতা, তারপরই ওহ মাই গড! আমি সঙ্গে সঙ্গে সরে গেলাম। রিয়া চোখ খুলে ফেলল, পুরো মুখ লাল। তুই তুই কি করলি এটা? আমি ভান করে শান্ত গলায় বললাম, কিছু না, স্ট্যাটাস আপডেট করলাম। কি স্ট্যাটাস? বেস্ট ফ্রেন্ড থেকে হবু বউ। এই কথা শুনে রিয়া আমাকে হালকা ধাক্কা দিল। পাগল একটা। পাগল না হলে কি তোকে পেতাম? এবার সত্যি রিয়া আর লজ্জা সামলাতে পারল না, দৌড়ে সেখান থেকে নিচে চলে গেল। সেই সাথে আমিও। সাব্বির আর স্নেহা ফাজলামো করতে লাগলো। আমি সেদিকে কোনো পাত্তা দিলাম না। তারপর শুরু হলো আমাদের এক নতুন যাত্রা। বেস্ট ফ্রেন্ড থেকে হবু স্বামী স্ত্রী। বন্ধুর হাত ধরে জীবনের নতুন এক পথ চলা। এভাবে শেষ হলো বেস্ট ফ্রেন্ড যখন আদুরে বউ গল্পটি। বন্ধুত্ব থেকে ভালোবাসার এই মিষ্টি গল্পটি আপনাদের কেমন লেগেছে তা কিন্তু জানাতে একদম ভুলবেন না। গল্পটি যদি আপনাদের মনের কোণে একটুখানিও দোলা দিয়ে থাকে তবে ঝটপট একটি লাইক করে দিন। আপনার অনুভূতি জানিয়ে সুন্দর একটি কমেন্ট করুন, আর বন্ধুদের সাথে গল্পটি শেয়ার করে তাদেরও শোনার সুযোগ করে দিন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলের এমন সব দারুণ দারুণ ভালোবাসার গল্প নিয়মিত শুনতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। আজ তবে এখানে বিদায় নিচ্ছি। খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।